গুড ইভিনিং এভরিবডি। আজকে তোমাদের তড়িৎ চ্যাপ্টার অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের তড়িৎ চ্যাপ্টারের এমসিকিউ গুলোর হিন্টস এবং সলিউশন নিয়ে আজকের ক্লাস শুরু করব। তোমরা এমসিকিউ গুলো যেমন ফার্স্ট সেমিস্টারে যেভাবে করেছিলে, যেভাবে প্র্যাকটিস করেছিলে, এই থার্ড সেমিস্টারেও ঠিক একই পদ্ধতিতে সেইভাবে প্র্যাকটিসটা করবে। আর আমি প্রত্যেকটা এমসিকিউ এর সলিউশন বলছি এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ গুলো কিভাবে হচ্ছে সেগুলো বলে দেব। সেই হিসাবে এইখানের এই কনসেপ্টটা তোমাদেরকে কিন্তু মাথায় একটু রাখতে হবে, কিভাবে হচ্ছে বা কি গতানুগতিক ফার্স্ট সেমিস্টারের থেকে এইখানে থার্ড সেমিস্টারে অনেকটাই কিন্তু ইজি হবে। তোমরা হয়তো এতদিন পড়ে কিছুটা হলেও অনুভব করতে পারছো। তো যাই হোক, চলো শুরু করি আমাদের স্থির তড়িতের প্রথম এমসিকিউ। দেখো, এখানে প্রথম যে এমসিকিউটা আছে, দুটি একই ধরনের বস্তু পরস্পরকে একই ধরনের বস্তু পরস্পরকে ওদের আধানের উপর নির্ভর করে আকর্ষণ বা বিকর্ষণ করবে। অবশ্যই অপশন এটা হবে, তাদের আধানের উপর নির্ভর করেই আকর্ষণ বা বিকর্ষণ হবে। সমজাতীয় হলে বিকর্ষণ, আর বিপরীতজাতীয় হলে আকর্ষণ। এই কোশ্চেনগুলো এমনি কমন কোশ্চেন, এখানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি একটু বলে দিচ্ছি। দুটি আধানের ভিতর কুলম্বীয় বল, এখানে কুলম্বীয় বলের যে বৈশিষ্ট্য সেখানে যেন নিকটবর্তী কোনো আধানের উপস্থিতি দ্বারা প্রভাবিত হয়, এটা হবে না, প্রভাবিত হয় না। অপর কোনো আধানের প্রভাব নিরপেক্ষ, এটাই হবে। মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি নিরপেক্ষ, না এটা হয় না, কেবলমাত্র দূরত্বের অপেক্ষক, না, অপশন বি এরটাই হবে। স্থির তড়িৎ আকর্ষণ বল একটি সংরক্ষী বল, অবশ্যই সংরক্ষী বল। প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল মহাকর্ষী বলের অনুপাত, এটা 10 টু দি পাওয়ার এটা হয় 39। কে ডট সিজিএস পদ্ধতিতে এই ভ্যালুটা, সিজিএস পদ্ধতিতে কে ডটের ভ্যালুটা 1/k এইটা হয়। কে হচ্ছে মাধ্যমের পরবর্তী ধ্রুবক, ঠিক আছে, এটা হয়, এটা তোমরা কুলম্ব সূত্র থেকে জানবে। ডি দূরত্বে থাকা 1 মাইক্রোকুলম্ব 5 মাইক্রোকুলম্ব দুটি আধানের দ্বারা একে অন্যের উপর প্রযুক্ত বলের অনুপাত। প্রযুক্ত বল তোমরা কুলম্ব সূত্রে জানো যে দুটো বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলটা সমান এবং বিপরীতমুখী হয়, ঠিক আছে। অর্থাৎ এই আধান Q1 এবং Q2 এরা দুজনকে যে আকর্ষণ করবে, ধরো Q1 Q2 কে যে আকর্ষণ করছে যে বল দ্বারা, Q2 একই পরিমাণ সেম পরিমাণ বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে, সেই জন্য এর অনুপাতটা 1:1 হয়, ঠিক আছে। এটা করতে হবে না, এই তড়িৎচুম্বকীয় বলের তুলনা আছে। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে, দেখো, আহিত গোলক এবং একটি সোলার বলের মধ্যে পাতলা ধাতব পাত প্রবেশ করানো হলে, ধরো এটা আহিত একটা গোলক, আর হচ্ছে এটি পাতলা ধাতব পাত প্রবেশ করানো হচ্ছে, সোলার বল হচ্ছে এটা হচ্ছে সোলার বল। এর মাঝখানে যদি পাতলা একটা ধাতব কোনো প্লেটকে প্রবেশ করে দেওয়া হয়, তখন কি হবে, এই ধাতব প্লেটটা তড়িৎ পর্দার মতন কাজ করে, ঠিক আছে, যার ফলে এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবটা এই আধানের উপর, এই সোলার বলের উপর থাকে না, ঠিক আছে, সেই জন্য আকর্ষিত হবে না, এটা আকর্ষণ বা বিকর্ষণ ক্রিয়াশীল হবে না। আচ্ছা, দুটি আহিত বল পরস্পরকে, এই প্রসঙ্গে বলে রাখি, এখানে ধরে নাও এটা ধনাত্মক আধানে আহিত বস্তু, এটা পাতের পরিবর্তে যদি এরকম ধাতব কোনো রড থাকতো, ধাতব রড, তাহলে কিন্তু এই আধানটা, সোলার বলটা, এটা প্রভাবিত হতো। কারণ কি না, এর মধ্যে তড়িতাবেশ সৃষ্টি হতো, এটা মাইনাস হতো, এটা প্লাস হতো, তখন কি হতো, এটা আকৃষ্ট হয়ে যেত, ঠিক আছে। তো সেই হিসাবে এটা আকর্ষিত হবে না, এই কোশ্চেনটার ক্ষেত্রে হবে। দুটি আহিত বল পরস্পরকে আকর্ষণ করে তাদের স্পর্শ করা হলো এবং পুনরায় পূর্বের দূরত্বে আনা হলো, তাহলে কি হবে, মানে ধরো এরা বিপরীত জাতীয় আধান, এটা প্লাস আর এটা ধরে নাও মাইনাস, তাহলে এরা কি হবে, পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করার পর এদেরকে যদি পরস্পরের সংস্পর্শে নিয়ে আসা হয়, দিয়ে পূর্বের দূরত্বে যদি আনা হয়, সংস্পর্শ করলেই কি হবে না, এদের মধ্যে আধান বন্টন হবে। তাহলে আধান বন্টন হলেই যে ঘটনাটা ঘটবে কি, যে কোনো এক প্রকার আধানে পরিণত হবে, হয় দুটোই ধনাত্মক অথবা দুটোই ঋণাত্মকে পরিণত হবে, ঠিক আছে। তাহলে তার ফলে বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে, যেহেতু সমজাতীয় আধান হচ্ছে।
এবং কি আধানের পরিমাণটা কমে যাবে। তো আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি, ধরো এখানে +10 ESU আধান আছে আর এখানে আছে -5 ESU আধান, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল হচ্ছে এই F সমান 10 × 5 বাই ধরো দূরত্বটা r²। এবারে কি হবে, দুজনকে যখন সংস্পর্শে নিয়ে আসবে তখন মোট আধানটা হয়ে যাবে 5, মোট আধানটা। কারণ কি না, এতে 10 আধান আছে, 10 ESU আধান আছে, এখানে -5 ESU আধান আছে, মোট আধান কত হবে 10 - 5 সমান কত 5। এই 5 কি হবে দুজনের মধ্যে সমভাবে বণ্টিত হয়ে যাবে, এইটা হয়ে যাবে 5/2, এটা হয়ে যাবে তখন 5/2। তো সেক্ষেত্রে তখন আকর্ষণ বলটা যেটা হবে F ডট সমান এটা হয়ে যাবে তোমার 5/2 × 5/2 বাই r², একই দূরত্বে রাখা আছে। তো স্বাভাবিকভাবে এটা হবে 25/4 × 1/r²। ঠিক আছে, তাহলে এখানে বুঝতেই পারছো 25/4 করলে এটা 4 6 24 6 পয়েন্ট সামথিং আসবে আর কি। ঠিক আছে, যেটা ছিল তোমার 50 এখানে সেটা তখন 6 এরকম দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই বিকর্ষণ বলটা কমে যাবে। তাহলে এই কারণে কম বলে বিকর্ষণ করবে, অপশন সি এরটা হলো। এল বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজে 3টি শীর্ষবিন্দুতে যথাক্রমে তোমার কিউ এবং -Q আধান আছে, লব্ধি বলের মান কত হবে। তাহলে এটা যেটা করবে, সিম্পল এরকম একটা ত্রিভুজ কল্পনা করো, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান আছে, এখানে আছে ধরে নাও -Q আধান, এখানে আছে +Q আধান, এটা +Q আধান। এটা অবশ্য বলে দেওয়া দরকার ছিল কোন আধানের উপর বলটা ক্রিয়াশীল হচ্ছে। এখানে -Q আধানের উপর বলটা ক্রিয়াশীল হচ্ছে ধরেই যদি আমরা করি, তাহলে কি হবে, এই আধান একে কি করবে, আকর্ষণ করবে F বল দ্বারা। এই আধানকে একই পরিমাণ F পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে। তাহলে লব্ধি বলটা তখন ক্রিয়াশীল হবে এই বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ বুঝতেই পারছো 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ। তো সেই হিসাবে প্রত্যেকটা বলের ভ্যালু একই হবে, কেন, আধানের পরিমাণ একই আর দূরত্বটাও একই। ঠিক আছে, তাহলে সেই কারণে এদের মধ্যে ক্রিয়াশীল বল এটা F সমান √, F ডট সমান √f² + f² + 2f² cos 60 ডিগ্রি। ঠিক আছে, মানে f² + f² + 2f² cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তার মানে দেখবে √3f এটা আসবে। ঠিক আছে, তার মানে অপশন ডি এটা। আচ্ছা, 12 যে কোশ্চেনটা আছে, দুটি বস্তুকণার ভর এবং আধান সমান, এদের মান যথাক্রমে m এবং q, কণা দুটিকে বায়ু মাধ্যমে 16 সেন্টিমিটার দূরত্বে রাখা হলে কোনো বল অনুভব করে না। কোনো বল অনুভব করে না বিষয়টা কিরকম না, এখানে এদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল ক্রিয়াশীল হবে আর কুলম্বীয় বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে। এদের মধ্যে দূরত্বটা যদি r হয়, আর যদি হয় তাহলে বুঝতেই পারছো এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল যেটা মহাকর্ষীয় আকর্ষণ বল F সমান g m²/16, বায়ু মাধ্যমে 16 সেন্টিমিটার দূরে আছে, তাহলে এটা কত 16² হয়ে যাবে। আর কুলম্বীয় বিকর্ষণ বল যেটা ক্রিয়াশীল হবে F সমান সিজিএস পদ্ধতিতে যেহেতু বায়ু মাধ্যমে রাখা আছে সেই জন্য q² তোমার r² মানে 16²। ঠিক আছে, ও এখানে কোশ্চেন গুলো এসআই পদ্ধতিতে আছে, তার মানে কুলম্বের সূত্রটা এসআই পদ্ধতিতেই করতে হবে। 1/4πε0 এটা অ্যাড করতে হবে। এইটা তোমার যে দূরত্বটা আছে এটা এসআই পদ্ধতিতেই করতে হবে। 16² 16 × 10⁻² তার স্কোয়ার করে দাও, যদিও এটা কেটে যাবে, -2 তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এই দুটো সমান করে দিবে, সমান করে দিলেই যেটা আসবে, সমান করে দিলে এটা হচ্ছে তোমার g m²/r²ই ধরে নিচ্ছি, এটা ইকুয়াল টু 1/4πε0 q² r² বাদ,
তাহলে এখানে কিউ বাই এম এর অনুপাতটা বলেছে, কিউ বাই এম, কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার এটা সমান 4πε0 ইন্টু জি, রুট হয়ে যাবে, এটাই হবে অপশন সি এরটা। আচ্ছা নেক্সট তোমার এখানে যেটা দেওয়া আছে 13টা, আমি একটু অন্য পেজে নিয়ে যাই। দেখো তাহলে এখানে যে অঙ্কটা ছিল, তিনটি বিন্দু আধান 4Q, কিউ এবং ছোট কিউ এল দৈর্ঘ্যের একটি সরলরেখায় যথাক্রমে 0, L/2 এবং L দূরত্বে রাখা আছে। তাহলে এখানে যদি ছবিটা এরকম ভাবে করা হয়, ধরো এটা একটা সরলরেখা, এখানে তোমার একটা আধান আছে 0 বিন্দুতে, এখানে একটা আধান আছে, এটা L/2 দূরত্বে একটা আধান আছে, আর L দূরত্বে একটা আধান আছে। এখানে আছে তোমার 4Q আধান, এখানে আছে কিউ, ক্যাপিটাল কিউ আধান, আর এখানে আছে ছোট কিউ আধান। ঠিক আছে, এখানে বলেছে এল দূরত্বে রাখা ছোট কিউ আধানের উপর মোট বল কত। এখানে এর উপর মোট বল বের করতে হবে। দেখো প্রত্যেকটাই কিন্তু ধনাত্মক আধান, তাহলে এখান থেকে এই দূরত্ব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার L/2, আর এখান থেকে এই পুরো দূরত্বটা সেটা কিন্তু এল, এটা বলা হয়েছে। ঠিক আছে, এখানে কিউ এর মান কত হবে, মোট মোট বল 0, মানে এই ছোট কিউ আধানের উপর মোট বলটা 0 বলেছে, তাহলে কিউ এর মান কত হবে এটা জানতে চেয়েছে, ক্যাপিটাল কিউ এর। এখন বিষয়টা হচ্ছে, তোমার যদি ক্যাপিটাল কিউ আধান না থাকতো তাহলে তুমি ভাবো 4Q আধান ছোট কিউ আধানকে কত পরিমাণ বল প্রয়োগ করবে। এখানে নিশ্চয়ই বিকর্ষণ বল, সমজাতীয় আধান, বিকর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছে এফ। এখানে এফ সমান কত না, এফ সমান সিজিএস পদ্ধতিতে যদি করা হয় 4Q ইন্টু কিউ বাই দূরত্বটা হচ্ছে এল স্কোয়ার, সেটার অভিমুখ বুঝতেই পারছো এই বরাবর হবে। তার মানে এটা যদি আমি করে নিই 4Q স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, এবারে পরের যে কেসটা, এখানে তোমার ধরো ক্যাপিটাল কিউ এ কি করবে, যদি সমজাতীয় হয়, অর্থাৎ এটাকে যদি আমি প্লাস ধরে নিই তাহলে কি হবে, সেও বিকর্ষণ করবে। তাহলে এই ছোট কিউ আধানের উপর যে বলটা ক্রিয়াশীল হচ্ছে সেটা কখনো 0 হবে কি, কখনোই হবে না। তার মানে কি, অবশ্যই এই আধানটাকে মাইনাস হতে হবে, এই ক্যাপিটাল কিউ আধানটাকে অবশ্যই নেগেটিভ প্রকৃতির হতে হবে। তাহলে কি হবে, এই মাইনাস কিউ একে কি করবে, আকর্ষণ করবে, অর্থাৎ এই বরাবর এটা বল ক্রিয়াশীল হবে, সেটা ধরে নিচ্ছি এফ ডট। তাহলে এফ ডটটা কত, এফ ডট সমান এখানে কিউ ইন্টু ছোট কিউ, দূরত্বটা কত, এই দুটো আধানের মধ্যে দূরত্ব হচ্ছে L/2, তাহলে L/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে একটু যদি সিম্পলিফাই করে দিই, ক্যাপিটাল কিউ ছোট কিউ ইন্টু 4/L স্কোয়ার। শর্তে কি পাবে, এখানে যেহেতু লব্ধি বলটা 0, তাহলে দুটোকে সমান করে দাও, 4Q স্কোয়ার বাই এল স্কোয়ার ইকাল টু ক্যাপিটাল কিউ ছোট কিউ ইন্টু 4/L স্কোয়ার। এগুলো কেটে দাও, এখানে এল স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে একটা কিউ কেটে যাবে, এখানে 4 কেটে যাবে, তার মানে ছোট কিউ এটা ইকাল টু ক্যাপিটাল কিউ, এইটা দাঁড়াচ্ছে। তার মানে অপশন বি এরটা দেখতে পাচ্ছি। দেখো পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কিরকম, কিউ আধানের দুটি ধনাত্মক আয়ন পরস্পর থেকে একটি দূরত্বে অবস্থিত, আয়ন দুটির মধ্যে বিকর্ষণ বল এফ হলে প্রতিটি আয়নে ইলেকট্রনের ঘাটতি সংখ্যা বের করো। এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে কি, এখানে তোমার কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে, আর এখানে একটা কিউ আধান আছে, এখানে কিউ আর এখানে কিউ, এরা পরস্পর যে দূরত্বে আছে সেই দূরত্বটা কত না, সেটা হচ্ছে ডি। আচ্ছা, এদের মধ্যে বিকর্ষণ বল যেটা প্রয়োগ হবে, সেই বিকর্ষণ বলের ফর্মুলা আমরা যদি এসআই পদ্ধতিতে করি, এটা তাহলে হবে 1/4πε0 Q1 Q2, মানে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমে কিউটা বের করে নিই, কিউ সমান কত, তাহলে কিউ স্কোয়ার সমান দেখো 4πε0 এফ ইন্টু ডি স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে কিউ সমান কত,
কিউ সমান রুট ওভার এটা হবে 4πε0 f ইন্টু ডি স্কোয়ার এইটা। এবারে দেখো এখানে যে কিউ আয়ন, এটা আয়নে পরিণত হয়েছে, তার মানে কি এ কিছু পরিমাণ ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে, যেহেতু এখানে পজিটিভ প্রকৃতির আধানগুলো, তার মানে কি অবশ্যই ইলেকট্রন বর্জন করেছে। কত পরিমাণ ইলেকট্রন বর্জন করেছে না কিউ সমান এনই, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। সেই হিসাবে রুট ওভার 4πε0 f ডি স্কোয়ার, বা এখানে n সমান ইলেকট্রনের সংখ্যা যেটা বের করবে রুট ওভার 4πε0 f ডি স্কোয়ার বাই ই হবে। এবারে এইটা রুটের ভিতরে এখানে একটা অপশন আছে দেখলাম, তাহলে ই স্কোয়ার হয়ে যাবে আর কি, এফ ডি স্কোয়ার বাই ই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা তোমাদের যে অপশানে আছে, অপশানটা দেখে নাও, অপশান ডি এরটা, ডি এর অপশানটা হবে, হ্যাঁ অপশান ডি। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার এটা দেওয়া আছে 15টা, 15 এখানে যে ক্যালকুলেশনটা আছে এটা কিন্তু একটু খুব বড় ক্যালকুলেশন হবে। যাই হোক ক্যালকুলেশনটা করে দিচ্ছি এমসিকিউ এর জন্য। এখানে তোমাদের মনে রাখতে হবে, এটা মুখস্থ করে রাখা ছাড়া উপায় নেই, কারণ এমসিকিউ এ এতটা বড় অঙ্ক করতে পারবে না। দেখো 15 যে অঙ্কটা আছে, এখানে তোমার দুটি অভিন্ন আধান ডি দূরত্বে অবস্থিত। তাহলে এখানে একটা আধান আছে ধরে নাও, এই জায়গায় একটা আধান আছে, আর এই জায়গায় একটা আধান আছে। এখানে আছে তোমার কিউ পরিমাণ আধান, এখানেও ধরে নাও কিউ পরিমাণ আধান। তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই যে দুটো আধান, এই দুটো আধানের লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর এরকম একটা লম্ব সমদ্বিখণ্ডক, তার উপর ধরো এই জায়গায় অবস্থিত। ঠিক আছে, কত দূরত্বে না এক্স দূরত্বে অবস্থিত আছে। এক্স এর যে মানের জন্য তৃতীয় আধানটি সর্বাধিক বল অনুভব করবে। আচ্ছা এখানে তৃতীয় আধানটা, এটাকেও আমি আচ্ছা ক্যাপিটাল কিউ ধরে নিলাম, ক্যাপিটাল কিউ, হ্যাঁ। তাহলে এখানে এই দূরত্বটা এক্সটার ভ্যালু পরিবর্তন হলে এদের বলের ভ্যালুটা পরিবর্তন হবে। তাহলে আমরা প্রথমে এই অবস্থানে বলটা কত ক্রিয়াশীল হচ্ছে সেটা বের করে নিই। যদি সমজাতীয় আধান হয় তাহলে কি হবে, এটা বিকর্ষণ করবে, মানে এইটার জন্য বলের অভিমুখটা এইদিকে হবে, আর এইটার জন্য বিকর্ষণ বল এইদিকে ক্রিয়াশীল হবে। ঠিক আছে, তাহলে এইটাও ধরো এফ এর অভিমুখ একটা, আর দুটো সমপরিমাণই হবে কারণ দূরত্ব তো সমান। তাহলে বলের পরিমাণটা কত হচ্ছে না এফ সমান, আমি সিজিএস পদ্ধতিতেই করছি, এটা ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই দূরত্ব। এই দূরত্বটা কত না এদের মধ্যে দূরত্বটা, এটা ডি দূরত্বে অবস্থিত, তার মানে এইটা হবে ডি বাই টু, এই দূরত্বটা হবে ডি বাই টু। এর মানে এখানে এই দূরত্বটা হবে রুট ওভার অফ, এটা রুট ওভার অফ তোমার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, ডি স্কোয়ার বাই 4 এইটা হবে এইটা। এবার বুঝতেই পারছো এখানে ক্যাপিটাল কিউ স্মল কিউটা কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, তাহলে এফটা ডিপেন্ড করছে কিন্তু এক্স এর উপর, তাহলে এক্স এর মান ভ্যারি করলেই এখানে বলের মান ভ্যারি হবে। তো যাই হোক এখানে একটা বল হলো, আর একটা বলও সেম একই হবে, তাহলে তাদের লব্ধি বলটা কত হবে, এই বরাবর ক্রিয়াশীল হবে। তাহলে যেহেতু এই কোণটা থিটা আর এই কোণটাও সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য এই কোণটাও থিটা হবে, তাহলে এই কোণটা থিটা হলে তুমি পেয়ে যাবে এইটার সঙ্গে এখানে এই বলের এই এফ বলের একটা উপাংশ এদিকে ভেঙে যাবে, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তার মানে এই দিকের উপাংশটা হয়ে যাবে এফ কস থিটা, আর এরও একই রকম ভাবে এই বরাবর একটা উপাংশ যদি ভাঙো তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তাহলে এই এফ বলের এই বরাবর উপাংশ হবে এফ কস থিটা। তাহলে বুঝতেই পারছো এফ কস থিটা পরস্পরকে ক্যান্সেল করছে, তোমার উপরের দিকে থাকবে 2f sin থিটা। লব্ধি বল ক্যাপিটাল কিউ এর উপর ক্রিয়াশীল
লব্ধি বল, লব্ধি বল এটা এফ ডট সমান 2f sin থিটা হবে। sin থিটা মানে cos থিটা গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2f sin থিটা হবে। বুঝা গেল? তাহলে 2f sin থিটা যদি হয়, এবারে এখানে ভ্যালু গুলো বসিয়ে দাও। এটা সমান 2f, f এর জায়গায় q ইন্টু ছোট q বাই রুট ওভার x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু সাইন থিটা। সাইন থিটা সমান কত? লম্ব বাই অতি, লম্ব বাই অতি। আচ্ছা সরি, এখানে না রুটটা হবে না, এটা তো স্কোয়ার হবে, এটা একটু ভুল করে ফেললাম, এটা রুটটা হবে না, q1 q2 বাই r স্কোয়ার হয়, তাহলে এই রুটটা হবে না। হ্যাঁ, এটা ইন্টু সাইন থিটা সমান লম্ব বাই অতি, লম্বটা হচ্ছে x আর অতিটা কত? রুট ওভার অফ এইটা, রুট ওভার অফ যেটা ছিল এটা x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। ক্লিয়ার? আচ্ছা এবারে যেটা করবে সেটা কি, এটা 2q ইন্টু ছোট q বাই এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স। তাহলে এবারে লব্ধি বলটা খেয়াল করো, দেখো এখানে কিউ, ছোট কিউ, বড় কিউ এবং ডি এগুলো কনস্ট্যান্ট, তাহলে ডিপেন্ড করছে এক্স এর উপর। তাহলে এখানে বলেছে সর্বোচ্চ কখন হবে, সর্বাধিক বল অনুভব করবে কখন। তাহলে এখানে তোমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হবে। তাহলে অতএব ডি এফ বাই ডি এক্স এটা সমান, এটা তো কনস্ট্যান্ট, তাহলে 2q ইন্টু ছোট কিউ, তাহলে প্রথমে এটা কনস্ট্যান্ট রাখলাম, মানে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এটার ডেরিভেটিভ dx বাই dx মানে কত 1 মাইনাস এইটা কনস্ট্যান্ট থাকলো, এক্স কনস্ট্যান্ট থাকলো, এটার ডেরিভেটিভ করলে তোমার আসবে 3/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এইটা টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 মানে কত 1/2 হবে। এটা আমি একবারে 1/2 করে দিচ্ছি, 1/2। এরপরে এর ভিতরটা ডেরিভেটিভ মানে কত 2x হবে, 2x এটা ডিভাইডেড বাই এটা স্কোয়ার, x স্কোয়ার মানে কত x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা তখন হোল কিউব হয়ে যাবে স্কোয়ার করে দিলে। ঠিক আছে, এবারে এখানটা একটু ক্যালকুলেশন করতে হবে, যেটা তুমি এখানে 2 আর একটা 2 কেটে যাচ্ছে, তাহলে এটা এক্স স্কোয়ার হচ্ছে, এখান থেকে এইটা কমন নিয়ে নাও পুরো, এটা যদি কমন নিয়ে নেওয়া হয় 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ ইন্টু এটা এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এটার হোল টু দি পাওয়ার হাফ কমন নিয়ে নাও, এটা তোমার নিচে যেমন আছে এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার কিউ। যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে দেখো এখানে পড়ে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এটি পড়ে থাকবে, মাইনাস এখানে দেখো 3x স্কোয়ার থাকবে, 3x স্কোয়ার। তাহলে এফ ম্যাক্সিমাম হলে, এখানে এফ নয় এফ ডট ম্যাক্সিমাম হলে এফ ডট সর্বোচ্চ হলে ডি এফ ডট বাই ডি এক্স ইকাল টু 0 হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এই ভ্যালুটা 0 পুট করে দাও না, এই ভ্যালুটাকে 0 করে দাও, বা তোমার এক্স স্কোয়ার এটা কত হবে -2x স্কোয়ার হয়ে যাবে, -2x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এটা ইকাল টু কত 0, বা এটা ওদিকে নিয়ে চলে গেলে এক্স স্কোয়ার ইকাল টু ডি স্কোয়ার বাই 8 হবে, বা x সমান প্লাস মাইনাস ডি বাই
ডি বাই √8 মানে 2√2 ডি বাই 2√2, অর্থাৎ তোমাদের দেখো এরকম একটা অপশন আছে, প্লাস মাইনাস মানে এটা উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে, তার মানে অপশন সি এরটা এটা হবে। ঠিক আছে, অঙ্কটার ক্যালকুলেশনটা একটু বড় হবে, তো তোমাদেরকে অঙ্কটা একটু মনে রাখতে হবে, পরীক্ষাতে যদি পড়ে এই অপশনটি হবে, এটি মনে রাখতে হবে। ঠিক আছে, আর এর পরের যে অঙ্কটা আছে দেখো, দুটি সমান ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলক 5su 20su ধনাত্মক আধান রয়েছে, তাহলে এইটা একটা আধান আছে, এটা হচ্ছে 5su, আর আরেকটা আধান আছে এটা 20su। ঠিক আছে, এরা তামার তার রয়েছে, তামার তার দ্বারা মুহূর্তের জন্য যুক্ত করে তাদেরকে বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আনা হবে। তো যখনই এদেরকে তামার তার দ্বারা যুক্ত করে দিবে, কোন একটা তামার তার দ্বারা যখনই এরকম যুক্ত করে দিবে, এদের মধ্যে কি হবে, আধান বন্টন হবে। বন্টন হয়ে যাওয়ার পর মোট আধান কত হবে, 25। তাহলে 25 আধানটা কি হবে, দুজনের মধ্যে সমভাবে বন্টিত হয়ে যাবে। তার মানে এরপরে এটা হয়ে যাবে 25/2, আর এটার মধ্যে আধান হবে 25/2। এরা পরস্পর কত দূরত্বে আছে দেখো, বলে দিয়েছে 10 সেন্টিমিটার দূরত্বে আছে। তো স্বাভাবিকভাবে এদের মধ্যে তখন ক্রিয়াশীল যে বিকর্ষণ বল, সমজাতীয় বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে। সিজিএস পদ্ধতিতেই করো, এটা তোমার 25/2 ইন্টু 25/2 বাই দূরত্ব হচ্ছে 10, 10 স্কোয়ার মানে কত, 100। তার মানে এটা 25 ইন্টু 25/100 ইন্টু 4, একটা কেটে দাও, কত হবে, 25/4 হবে, অর্থাৎ 25/8, 25/8 16 হচ্ছে, 25/16 অর্থাৎ 4/16, তার মানে 1 পয়েন্ট সামথিং। এইটাই হতে পারে অপশন বি এরটা, 25/16। দেখলাম ক্যালকুলেশন করে এটাই হচ্ছে। ঠিক আছে, অঙ্কটা তাহলে এইভাবে করতে হবে। আচ্ছা, তোমাদের এই 18 যে এমসিকিউটা আছে, এটা আমি এখন করাবো না, এটা ধারক ধারকত্ব পড়ার পর তোমরা করবে। এটা ধারক ধারকত্বের কনসেপ্ট আছে আর কি, এখন করলে বুঝতে পারবে না, এটা পরে করবে। এরপরে 19এরটা আছে দেখো, এই 19এর অঙ্কটা প্লাস কিউ আর মাইনাস কিউ ধাতব বল পরস্পর থেকে ডি দূরত্বে বল প্রয়োগ করছে, বল দুটি ধাতব দ্বারা যুক্ত করলে একই রকম, তাহলে সেম প্রসেসে করবে আগের অঙ্কটা যেমন করলাম। তাহলে মোট আধানটা হয়ে যাবে তোমার কিউ, মানে একটা হয়ে যাবে Q/2 আর একটা হয়ে যাবে Q/2, মানে যখনই তুমি তার দ্বারা যুক্ত করে দিবে তখন মোট আধানটা হবে প্লাস 2Q মাইনাস কিউ, মানে কত, কিউ হবে। তাহলে কিউটা দুটোর মধ্যে ভাগ হয়ে যাবে, সমান হবে Q/2 Q/2। যে তারা ডি দূরত্বে আছে তাদের মধ্যে বলটা কত হবে সেটা বের করে নিতে পারবে। ঠিক আছে, আশা করি করতে পারবে। পরের অঙ্কটা আমি একটু করে দেবো, 20টা। একটি স্ট্যান্ডের সঙ্গে যুক্ত একটি হুক থেকে প্রতিটি এলমিটার দৈর্ঘ্যের একটি অন্তরিত কৃত্রিম উপগ্রহে রাখা আছে। দেখো এখানে তোমাকে আমি একটু সিচুয়েশনটা পৃথিবী পৃষ্ঠে থাকলে কি হবে, তারপর কৃত্রিম উপগ্রহে থাকলে কি হবে সেই বিষয়টা একটু বলবো। দেখো এখানে যে অঙ্কটা আছে, এটাকে আমরা প্রথমে পৃথিবী পৃষ্ঠের সঙ্গে তুলনা করি। পৃথিবী পৃষ্ঠে যদি বস্তুগুলো মানে আধান দুটো থাকতো, মানে প্রথমে ধরে নাও এরকম একটা দৃঢ় অবলম্বন থেকে দুটো সুতোর সাহায্যে দুটো সোলার বলকে যদি এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়, তারা এরকম ভাবে ঝুলবে। কিন্তু যখনই একে আহিত করে দিবে, মানে আধান দিয়ে দিবে, এদের কিউ আধান যখনই দিয়ে দিবে, সমজাতীয় আধান, তখন কি করবে, এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে। তাহলে এইটাও এদিকে সরে চলে আসবে, আর এই আধানটাও এদিকে সরে চলে আসবে। ঠিক আছে, তাহলে যদি এরা পরস্পর থেকে ডি দূরত্বে থাকে, তাহলে বুঝতেই পারছো এদের মধ্যে ক্রিয়াশীল বল যেটা ক্রিয়াশীল হবে এফ, এফ সমান স্থিরতড়িৎ বলটা সিজিএস পদ্ধতিতে যদি ধরি, এটা Q²/d², এটা হয়ে যাবে। তাহলে এই বলের জন্য এরা পরস্পর দূরে সরে যেতে থাকবে, কিন্তু একই সঙ্গে কি হবে না, এখানে তার ওজন ক্রিয়াশীল হবে mg, আর এখানে তখন সুতোর টান থাকবে। এটা যদি উলম্বের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে কি হবে, এই টানের দুটো উপাংশ ভেঙে যাবে, এদিকে একটা
আর উপরের দিকে একটা। তাহলে এই কোণটা থিটা হলে একান্তর কোণ হিসেবে এই কোণটা থিটা হবে। তাহলে বুঝতেই পারছো টানের একটা উপাংশ এটা টি কস থিটা আর এই দিকের উপাংশটা হবে টি সাইন থিটা। তাহলে দেখ সাম্য অবস্থায় কি হবে, এই গোলক মানে বল দুটো সাম্য অবস্থায় তখন কি হবে বলতো, এখানে এফ ইকাল টু হয়ে যাবে টি সাইন থিটা আর টি কস থিটা ইকাল টু এমজি, মানে এমজি এইটা ইকাল টু টি কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবারে পৃথিবী ছেড়ে এটাকে যদি কৃত্রিম উপগ্রহে নিয়ে যাওয়া হয়, কৃত্রিম উপগ্রহে কি হবে দেখো, আধানের কোনো পরিবর্তন হবে না, তার মানে কি তাদের মধ্যে এই বলটা ক্রিয়াশীল হবে, কিন্তু এই বস্তুর ওজন এটা কিন্তু ওজনহীন হয়ে যাবে, ওজন শূন্য হয়ে যাবে। তাহলে ওজন যদি শূন্য হয়ে যায় তার মানে টি কস থিটা ইকাল টু 0 হয়ে যাবে। টি কস থিটা ইকাল টু যদি 0 হয়ে যায়, টি টোটাল ইকাল টু 0, তখন কস থিটা ইকাল টু কত হবে, এটা 0 হয়ে যাবে। তার মানে থিটা ইকাল টু কত, এটা ইকাল টু 90 ডিগ্রি। তার মানে এই কোণটা বাড়তে বাড়তে এইদিকে চলে আসবে আর এই কোণটাও বাড়তে বাড়তে একই রকম এই জায়গায় চলে যাবে। তার মানে এদের মধ্যবর্তী কোণটা তখন হয়ে যাবে 180 ডিগ্রি। ঠিক আছে, মানে অপশন এটা হবে। বুঝে গেল? দেখো পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি আহিত গোলকের তলদেশ থেকে মানে এরকম একটা কোনো গোলক যার ব্যাসার্ধটা দেওয়া আছে 20 সেন্টিমিটার আর এটা ইকাল টু 20 সেন্টিমিটার, আর একটু জলকণা পড়ছে যার ভর দিয়ে দিয়েছে 18 ইঞ্চি। জলকণাটি গোলক থেকে এত আধান লাভ করে, গোলকটির অবশিষ্ট আধানের পরিমাণ এত, 30 সেন্টিমিটার পতনের পর কত বেগ লাভ করবে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, এই জলকণাটা ধরো এখান থেকে পড়লো, পড়ার পর যে কোনো সময় এই জায়গায় এলো, মানে কেন্দ্র থেকে যে দূরত্বটা এটা এখানে আমি আর ধরবো। তাহলে বুঝতেই পারছো এখানে তোমার আধানটা দেওয়া আছে কিউ ইকাল টু 10 টু দি পাওয়ার -9 কুলম, আর এটার ক্ষেত্রে যে আধানটা দেওয়া আছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল যে বিকর্ষণ বলটা এফ সমান কত হবে, q1 q2 বাই আর স্কয়ার। ঠিক আছে, q1 q2 বাই আর স্কয়ার, মানে 10 টু দি পাওয়ার এটা 1/4 পাই এপসাইলন নট করে দাও, 1/4 পাই এপসাইলন নট q1 q2, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার -9 বাই আর স্কয়ার। ঠিক আছে, এবারে কি হবে, এই 1/4 পাই এপসাইলন এর ভ্যালু তোমরা জানো, এটা হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার -9 বাই আর স্কয়ার। এখানে তোমার এটা কেটে যাবে, একে কাটবে 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 কেটে যাচ্ছে, এটা করলে 9 25 225 হয়, এই দশমিকটা তুলে দিলে 10 টু দি পাওয়ার -7 হবে, অর্থাৎ 225 ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই আর স্কয়ার, এত নিউটন। আচ্ছা, এই বলটার সাথে সাথে এর সঙ্গে ওজন এমজিটা ক্রিয়াশীল হবে, এমজি ক্রিয়াশীল হবে। ঠিক আছে, এবং এই বলটা দেখো দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এমজিটা কনস্ট্যান্ট থাকলেও এখানে তোমার এই ভ্যালুটা এটা পরিবর্তনশীল, সেই জন্য টোটাল বলটা মোট বল এফ ডট সমান এফ প্লাস এমজি। এখানে এফ এর ভ্যালু যেটা বললাম 225 ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই আর স্কয়ার প্লাস এমজি। এমজিটা কত, এমজিটা হচ্ছে তোমার এম এর ভ্যালু যদি এসআই পদ্ধতিতে করো 18 মিলিগ্রাম বলেছে, 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু জি, যেটাকে আমি 10 ধরে নিলাম। ঠিক আছে, তার মানে এটা 225 ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই আর স্কয়ার প্লাস 18 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটি হবে। এবারে যে বিষয়টা মানে এখান থেকে যদি খুব ক্ষুদ্র দূরত্ব সরে আসে, ডিআর দূরত্ব সরে যেতে যে কার্যটা করতে হয়, মানে যে শক্তিটা লস হয়, সেটাই তার গতিশক্তি বৃদ্ধি। মানে বল আহিত গোলকটা এখানে ছিল, সরি আধানটা এখানে ছিল, এখান থেকে এখান পর্যন্ত এলো,
তাহলে এটা আসার জন্য তার স্থিতিশক্তির যে লসটা হবে সেটা গতিশক্তি বৃদ্ধিতে পরিণত হবে। তার মানে এখানে একটা ইন্টিগ্রেশন করে বের করতে হবে আর কি। তাহলে যে কোনো মুহূর্তে তার যদি বেগটা ভি হয় তাহলে এটা হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার ইকাল টু, এটা কি হবে ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, এফ ডট ডিআর। ডিআরটা কত না পৃষ্ঠ থেকে, এই পৃষ্ঠ থেকে সে এখান পর্যন্ত আসছে 30 সেন্টিমিটার, ঠিক আছে, পৃষ্ঠ থেকে 30 সেন্টিমিটার। তার মানে কেন্দ্র থেকে দূরত্বটা কত হবে, কেন্দ্র থেকে দূরত্বটা হবে আর ইকাল টু 0 টু না 0 নয়, এটা হবে 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার হবে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আসছে, তো তাহলে এখান থেকে 0.2 থেকে তোমার হয়ে যাবে 0.5, তাহলে ইন্টিগ্রেশন 0.2 থেকে আসবে 0.5 এফ ডট ডিআর। এখানে এফ এর ভ্যালু বসিয়ে দাও, ইন্টিগ্রেশন 0.2 টু 0.5 এফ ডট ডিআর, এফ এর ভ্যালু এফ ডট ডিআর, এফ ডটের ভ্যালু এটা 225 ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই আর স্কোয়ার ইন্টু ডিআর প্লাস 18 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটাও ইন্টিগ্রেশন করে দিচ্ছি 0.2 2.5 ইন্টু ডিআর, ঠিক আছে। তাহলে এটা দুটো ইন্টিগ্রেশন করতে হবে আর কি। দুটো ইন্টিগ্রেশন করলে যেটা হবে 225 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা ডিআর ইন্টিগ্রেশন করলে -1 বাই আর হবে, এটা 0.2 আর এটা হয়ে যাবে 0.5। এটার ক্ষেত্রে এটা তো বাইরে বেরিয়ে যাচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে আর ইন্টিগ্রেশন 0.2, এটা হবে 0.5। তাহলে এইটা ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে দেখো 225 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি, সেই জন্য 1 বাই 0.2 মাইনাস 1 বাই 0.5, মাইনাসটা বাদ হয়ে যাবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটার ক্ষেত্রেও 0.5 মাইনাস 0.2 এটা আসছে। এবারে এটা ক্যালকুলেশন করো না, এটা হবে 225 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা যদি 10 কমন নিয়ে নেওয়া হয় এটা হবে 1/2 মাইনাস 1/5 প্লাস এটা করলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -5 -6 করে দাও, -6 মানে 10 ভাগ করলে ইন্টু এটা 3 হবে। এটা ক্যালকুলেশন করো এবারে, এটা 5 আর 10 হচ্ছে 5 মাইনাস 2 3 এর 10, 3 এর 10 10 10 কেটে যাবে না, এটা 3 হবে। 25 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 3 প্লাস 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 3, ঠিক আছে। এবারে এই ক্যালকুলেশনটা 54, কাজ করো না, এটা 5.4 করে দাও, 225 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 3 প্লাস ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা তোমার বেরোচ্ছে 1215 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এবারে এখান থেকে যদি ভি স্কোয়ার বের করি তাহলে ভি স্কোয়ার সমান 2 ইন্টু 1215 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই এম। এমটা কত, এমটা তো বললো এখানে দেওয়া ছিল কত 18 মিলিগ্রাম দেওয়া ছিল, তার মানে এটা হয়ে যাবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6। আচ্ছা, এটা যদি কেটে দেওয়া হয় এটা হয়ে যাবে 9, এটা হবে 9, 1215 কে 9 দিয়ে ভাগ করলে
এটা তোমার 135 ইন্টু 10 টু দি পাওয়ার এখানে সরি এটা -7 ছিল, এটা উপরে উঠলে 10 টু দি পাওয়ার -1 হচ্ছে, মানে এটা 13.5 হচ্ছে। 13.5 13.5 এর রুট করলে কত হবে? রুট 13.5 করলে 3 পয়েন্ট, ভি সমান রুট 13.5 মানে 3 এটা 67 এটা আসছে আর কি 67 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে এখানে অপশন দেওয়া আছে 3.66, অপশন সি এটা এইটা হচ্ছে। ঠিক আছে, এইটাই হবে তোমার ফাইনাল উত্তর। স্টুডেন্টস, আজকে যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের এই উচ্চ মাধ্যমিকের জন্য লাগবে না, মানে যেমন এই যে 21-এর অঙ্কটা করলাম, এই অঙ্কগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের এরকম পড়ার সম্ভাবনা থাকবে না, কারণ এত বড় ক্যালকুলেশন কিন্তু হবে না। এগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভাবতে পারো, যারা কম্পিটিটিভ পরীক্ষা নিট বা জয়েন্টের জন্য পড়বে তারা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। মানে এখানে মেন কনসেপ্টটা আর কি যে টোটাল এর পরিবর্তনশীল বল এখানে একটা হচ্ছে, ডাইরেক্ট সহজ নিয়মে এখানে যদি আমি বলটা বের করে এফ বাই এম করে নিতাম, ত্বরণ বের করে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as অ্যাপ্লাই করতাম, তাহলে কিন্তু এক্সাক্ট রেজাল্টটা আসতো না। তাহলে এইরকম একটা ক্যালকুলেশন তোমাদের এখানে থাকছে। তো উচ্চ মাধ্যমিক যারা পড়বে তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেগুলো দেখবে একদম ফর্মুলা পুটিং অঙ্ক, সেই অঙ্কগুলোই কিন্তু করতে হবে। তো আজকে এইটুকুই থাকলো, নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো করব। থ্যাংক ইউ, গুড নাইট।